আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছ। মাহফুজ অনলাইন টিচের আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদেরই নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উদাহরণ সহ ত্রয়ী সূত্র ব্যাখ্যা করো। ত্রয়ী কথাটি হচ্ছে 3, অর্থাৎ পর্যায় সারণীতে 3টি মৌলকে এমনভাবে যদি বসাই, প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় যদি দ্বিতীয়টি সমান হয় তবে তাকে বলা হয় ত্রয়ী সূত্র। অনেকটা গণিতের গড় নির্ণয়ের মতো, প্রথম এবং তৃতীয়টির গড় হবে দ্বিতীয়টির সমান। 2 নং প্রশ্নটা হচ্ছে হ্যালোজেনের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যালোজেনের আয়নীকরণ শক্তি, এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে হ্যালোজেন কি এবং আয়নীকরণ শক্তি কি সেটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। হ্যালোজেন হলো পর্যায় সারণীর 17 নং গ্রুপের মৌল, যাদের হ্যালোজেন বলা হয়। এরা সামুদ্রিক লবণ গঠন করে। এদের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টালিন এগুলো। আর আয়নীকরণ শক্তি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে, তো হ্যালোজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে অনেক বেশি, কারণ এদের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকায় এরা খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর প্রত্যেকটা মৌলই চায় একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করার জন্য, কারণ অষ্টক পূর্ণ করতে পারলেই সে হবে শক্তিশালী। তখন সে অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ার কিছুই করতে হবে না। এরপর আমি কথা বলবো ক্ষার এবং মৃৎক্ষার ধাতুর পার্থক্য নিয়ে। পার্থক্য জানার আগে তোমাদেরকে ক্ষার এবং মৃৎক্ষার ধাতু সম্পর্কে জানতে হবে। যে সকল ধাতু সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে তারা ক্ষার ধাতু, এবং সর্বশেষ কক্ষপথে যদি 2টি ইলেকট্রন থাকে তারা মৃৎক্ষার ধাতু। এভাবেই এবং সংজ্ঞা থেকে, পার্থক্য থেকে, বৈশিষ্ট্য থেকে ক্ষার এবং মৃৎক্ষার ধাতু সম্পর্কে ধারণা দিতে পারবে তোমরা। এরপর প্রশ্ন হলো 2D এবং 3F সম্ভব কিনা। তার জন্য তোমাদেরকে অরবিটালের ক্রম জানতে হবে, যে কখন S, P, D, F এগুলো হয় সেটা জানতে হবে, কখন D হতে পারে, কখন সর্বোচ্চ F হতে পারে সেটি তোমরা জানবে। তো সেটি প্রধানত প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফলের উপর নির্ভর করে। এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই তোমাদের শিক্ষক তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। যদি না বুঝতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত কথা বলবো। এরপর কথা বলবো ক্রিপ্টনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিষ্ক্রিয় গ্যাস নিশ্চয় জানো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তো কেন বলা হয় সেটিও নিশ্চয় জানো। এদের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। এরা অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান শেয়ার কিছুই করে না। এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং অভিজাত, এজন্য এদেরকে মোটামুটি শক্তিশালী মৌল ধরা হয়, এবং প্রত্যেকটা মৌলই চায় তারা নিষ্ক্রিয় গ্যাস হতে। তো এই বৈশিষ্ট্যগুলোর কারণে ক্রিপ্টনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আশা করছি আজকের এই 5টি প্রশ্নের উত্তর থেকে তোমরা খুব ভালোভাবে ধারণা পেয়েছো। আমি একেবারে বিস্তারিত বলিনি, তোমার শুধুমাত্র সারাংশটা বলার চেষ্টা করেছি, কেননা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে প্রশ্নগুলো সম্পর্কে অবগত হয়েছ। এরপরেও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। মাহফুজ অনলাইন টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং মাহফুজ শাহরিয়ার পেজটি অবশ্যই ফলো করে দিয়ে আমার সাথেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।